বর্তমানে আমরা যেই শুনতে পাচ্ছি, এবং এইটা আমি ব্যক্তিগতভাবে আমি কেন যেন বুঝতে পারছিলাম যে যখন আমি ওই যে বিভিন্ন মহল থেকে আগে থেকেই শুনতেছিলাম যে এই যে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এই হবে, তো আমি চিন্তা করছিলাম ইনক্লুসিভ মানে কি, এইটার ফাঁকে হয়তো আওয়ামী লীগকে ঢুকানোর চেষ্টা করবে, এবং আলটিমেটলি তাই দেখতেছি। আমাদের দেশে এই ব্যুরোক্রেটদেরকে এবং সেনাবাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো বারবার ক্ষমতায় এসে দেশটাকে তছনছ করে দিয়ে যায়। আবার এই রাষ্ট্রযন্ত্রের সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসন এই জিনিসগুলো আবার রেডি করে ছিমছাম করে ওনারা আবার ক্ষমতায় এসে চুরি চামারি করাপশন দুর্নীতি করে নষ্ট করে দিয়ে। সেনাবাহিনী আসলে রাজনীতিতে নাক গলানো উচিত না। ওকে, ধরে নিলাম গলাবে না, এটা ভুল হয়ে গেছে, কিন্তু আমার কে উত্তর দেন আসিফ নজরুল যখন প্রথম এই কথা মুখ থেকে বের করলো, আওয়ামী লীগকে সাপোর্ট করলো, আওয়ামী লীগের ব্যাপারে নরম সুরে কথা বললো, 3 মাস হয়ে যাওয়ার পরও তার মাথার উপরে শেখ মুজিবের ছবি টাঙায় রাখলো, এদের এই অপরাধের জন্য কিছু হয় না? আসলে যে কোনো বিপ্লবের পর যেই পদক্ষেপগুলো সাথে সাথে নিতে হয় সেগুলো হচ্ছে যেমন দেশের যেই বিদ্যমান সরকার ব্যবস্থা ওটাকে বাতিল ঘোষণা করা, সংবিধানকে বাতিল ঘোষণা করা এবং বিপ্লবী সরকার গঠন করা। প্রথম ওই যে একটা কথা আছে না আমাদের দেশে, প্রথম রাতেই যদি বিড়াল মারা না হয় তাহলে সমস্যা হয়, এবং সেই সমস্যাটাই এখন হচ্ছে। কারণ আমাদের দেশে যে জুলাইয়ের সফল বিপ্লবটা হলো, তারপরে কিন্তু ওরা বিপ্লবী সরকার গঠনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এবং এরপরও বিচ্ছিন্নভাবে ওরা বিপ্লবী সরকারের কিছু অ্যাকশন নিতে গিয়েও বাধাগ্রস্ত হয়েছে। যেমন প্রেসিডেন্টকে সরানো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই ধরনের আরো অনেক কিছু। এবং এগুলো প্রথমে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করলেও পরে দিন যতই গড়াতে থাকলো তখন আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সুরে সকাল এক কথা বিকাল এক কথা বলা শুরু করলো, এবং এদের ভিতরে ঐক্যের ফাটল ধরতে শুরু হলো, দলাদলি হানাহানি শুরু হয়ে গেল আগে যেরকম হতো ঠিক তেমনই। এবং আমার অবস্থানটা আমি জাস্ট বলি, তারপর সেনাবাহিনীর সংশ্লিষ্টতার বিষয়ে আমি যতদূর জানি হয়তো বলবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না কেন? কারণ এই ধরনের একটি সন্ত্রাসী সংগঠন, এবং অনেকে বলে যে পাক হানাদার বাহিনী এরকম অত্যাচার, নিপীড়ন, জুলুম, গণহত্যা আমাদের দেশে চালায়নি যদি তুলনা করা হয়। যদিও সংখ্যায় কম, বাট প্রায় 2000-এর কাছাকাছি যে ছাত্র জনতা গণহত্যার শিকার হয়েছে স্বৈরাচারী হাসিনার সময়। এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য প্রথম থেকে বলা হয়ে আসছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, ছাত্রলীগ নিষিদ্ধের ব্যাপারেও তারা সময় নিল, এবং পরবর্তীতে এই ধরনের চাপের মুখে তারা ছাত্রলীগ সেই সন্ত্রাসী সংগঠনটিকে নিষিদ্ধ করল। বাট আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না, এবং এইটাতে সময় ক্ষেপণ করা হলো, এবং আলটিমেটলি বর্তমানে আমরা যেই শুনতে পাচ্ছি, এবং এইটা আমি ব্যক্তিগতভাবে আমি কেন যেন বুঝতে পারছিলাম যে যখন আমি ওই যে বিভিন্ন মহল থেকে আগে থেকেই শুনতেছিলাম যে এই যে একটা ইনক্লুসিভ ইলেকশন হবে এই হবে, তো আমি চিন্তা করছিলাম ইনক্লুসিভ মানে কি, এইটার ফাঁকে হয়তো আওয়ামী লীগকে ঢুকানোর চেষ্টা করবে, এবং আলটিমেটলি তাই দেখতেছি যে বর্তমান সময়ে এসে এখন ইনক্লুসিভনেসের কথা বলে এদেরকে করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে আওয়ামী লীগের মতো এই ধরনের একটা সন্ত্রাসী সংগঠনকে প্রথমেই নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তারপর বাংলাদেশের রাজনীতির মাঠে যেই রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা করতে হবে এবং করতে হবে, এবং জনগণও তা চায়, এবং এতে জনগণের কোনো দ্বিমত নাই। কিন্তু সমস্যাটা হলো আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগকে, কারণ তাদের কর্মকাণ্ড কোনোভাবে তাদেরকে জাস্টিফাই করে না টু বি এ নর্মাল পলিটিক্যাল পার্টি অ্যান্ড ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। তারা তাদের ডেমোক্রেটিক ক্যারেক্টারিস্টিক্সটাও হারিয়েছে, তারা স্বৈরাচারী রূপ ধারণ করেছিল যখন ক্ষমতায় ছিল, এবং এক পর্যায়ে তারা যে গণহত্যা দেশে চালিয়েছিল তা কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যায় না।
তো সেই জন্য এখন জনগণের একটাই দাবি এবং সবাই চায় যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, তাদের নিবন্ধন বাতিল করতে হবে। জিনিসটা মাঝখানে সোচ্চার হয়েছিল এই ছাত্র জনতা, ছাত্র সমন্বয়করা সবাই, কিন্তু আবার আস্তে আস্তে ডাইডাউন হয়ে গেল। কই আপনার উপদেষ্টা পরিষদের ভিতর থেকে তো অনেকে বলছে, এবং এমনকি আপনার প্রধান উপদেষ্টাও বললো, কই তখন তো কোনো ইয়ে হয়নি। সেনাপ্রধানের ওখান থেকে আমি যতদূর জানি এই স্টেক হোল্ডার তো এরা ছাত্র সমন্বয়করা, এরা স্টেক হোল্ডার হওয়ার কারণে এরা নেতৃ পর্যায়ে যারা আছে তারা এক একজন এক এক গ্রুপের সাথে যোগাযোগ রক্ষা করে। যেমন এই হাসনাত, সার্জিস এরা মাঝে মাঝে এই সেনাবাহিনীর সাথে যোগাযোগ রক্ষা করে। তারপর নাহিদ আছে, মনে করেন সে সরকারি পর্যায়ে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে। এই ধরনের ওরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলে বিভিন্ন কিছু, এবং তাদের কোনো সফট কিছু দাবি দেওয়া থাকলে এগুলো কনভে করে। একইভাবে এই ধরনের একটা মিটিং এ সম্ভবত যেটা ওর দাবি, যেটা আমি যেমন আরেকজন থিঙ্ক ট্যাঙ্কের কথা শুনছিলাম, যে হাসনাতের কথাটাকে যদি আমরা সত্য বলে মেনে নেই, তার সাথে আরো দুইজন ছিল, তারাও তো দে শুড অলসো ব্লো দ্য হুইসেল, তারাও তো বলা উচিত ঘটনাটা কি ঘটেছিল। হাওয়ার হাসনাতে যেটা বলেছে ওইটা যদি আমরা সত্যি বলে মেনে নিই, এটা আমি ব্যক্তিগতভাবে আমি বলবো, আমার লেখাগুলো তো আপনি, আমার বই আছে, আমি রিসেন্টলি পাবলিশ হয়েছে, ওখানে আমি লিখেছি যে আর্মি শুড রিমেইন অ্যাওয়ে ফ্রম দ্য পলিটিক্স। বাট দুর্ভাগ্য হলেও সত্য, আমাদের যে সেনাবাহিনী, এই সাকিব একজন ছিল, ব্যুরোক্রেট ছিল, সে জানে যে আমাদের দেশে এই ব্যুরোক্রেটদেরকে এবং সেনাবাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো বারবার ক্ষমতায় এসে দেশটাকে তছনছ করে দিয়ে যায়। আবার এই রাষ্ট্রযন্ত্রের সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসন এই জিনিসগুলো আবার রেডি করে ছিমছাম করে, ওনারা আবার ক্ষমতায় এসে চুরি চামারি করাপশন দুর্নীতি করে নষ্ট করে দিয়ে যায়। যেমন আমার এক কলিগ বলতেছিল যে প্রতিবারেই আমরা ডিনার টেবিল ওনাদের জন্য রেডি করি সুন্দর করে, আর ওনা এসে খেয়ে টেবিল ওলট পালট করে দিয়ে চলে যায়। তো আমার কথা হচ্ছে যে উপদেষ্টাদের ভিতরেও অনেকে তো এই কথা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, কোনো পরিকল্পনা নাই, এটা গণতন্ত্রের বহির্ভূত, গণতন্ত্র বহির্ভূত একটা অনুশীলন প্র্যাকটিস। কাজে এইভাবে বিভিন্ন জনে ইয়ে করে সুরটাকে নরম করে ফেললো, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে একটা আওয়াজ ছিল, দাবি ছিল, এটা কেন যেন ক্ষীণ হয়ে গেল। রিসেন্টলি আবার এই হাসনাতের এই ইয়ে থেকে, স্ট্যাটাস থেকে আবার এই আওয়াজটা উঠলো। তো আমার কথা হচ্ছে যে এটা থেমে গিয়েছিল কেন, এবং যারা এটা বলেছিল, ইভেন কি পলিটিক্যাল লিডাররা পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে নিয়ে বলতেছিল যে তাদেরকে ছাড়া ইলেকশন করা যাবে না, তাদের রাজনীতি করার অধিকার আছে, এত সহজে ওনারা ভুলে গেলেন যে আমাদের দেশে 2000-এর মতো প্রায় যে ছাত্র জনতা রক্ত ঢেলে এই স্বাধীনতাটাকে আনছে। তো কাজে এদের রক্তের সাথে বেইমানি করে এরা আওয়ামী লীগকে জায়েজ করার জন্য, আওয়ামী লীগকে রাজনীতি করার জন্য লাইসেন্স দেওয়ার জন্য সুপারিশ করে আসতেছিল। তখন কেউ ওদের দিকে বন্দুক উঁচা করে নাই। এখন সেনাবাহিনীতে হইতেই পারে, যেহেতু ওরা নাক গলাইছে, ওরা তো প্রথম থেকেই করতেছে। যেটা প্রশ্ন উঠেছে ইনক্লুসিভ, ওর যেটা ছিল যে ইনক্লুসিভ নিয়ে বলছেন। হ্যাঁ, এটা সেনাবাহিনী সাথে তো যোগাযোগ ছিল, যেটা বললাম, ওরা যেহেতু একটা স্টেক হোল্ডার, ওদের সাথে কথাবার্তা হতো, এবং প্রথম থেকেই সেনাবাহিনী এটাতে ইন্টারফেয়ার করছে, এবং ইন্টারফেয়ার করার প্রেক্ষিতেই হয়তো জিনিসটা এইভাবে হয়েছে, নাইলে হয়তো এটা অন্যভাবে হইতে পারতো, আরো খারাপও হতে পারতো। হাওয়ার বাট এনাফ ইজ এনাফ। আমার কথা হচ্ছে যে সেনাবাহিনী আসলে রাজনীতিতে নাক গলানো উচিত না। ওকে, ধরে নিলাম গলাবে না, এটা ভুল হয়ে গেছে, কিন্তু
আমার কে উত্তর দেন। আসিফ নজরুল যখন প্রথম এই কথা মুখ থেকে বের করলো, আওয়ামী লীগকে সাপোর্ট করলো, আওয়ামী লীগের ব্যাপারে নরম সুরে কথা বললো, 3 মাস হয়ে যাওয়ার পরও তার মাথার উপরে শেখ মুজিবের ছবি টাঙায় রাখলো, এদের এই অপরাধের জন্য কিছু হয় না এবং লোকজনীয় হয় না? তো আসলে হয়েছে কি, আমি বলি সেনাবাহিনী হচ্ছে সফট টার্গেট। আইন কানুন, আমি তো সেনাবাহিনীতে 30 বছর চাকরি করছি, আইন কানুনের জন্য আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের কথা বলতে হলে ওই আইসিআর মাধ্যমে একটা অফিসিয়াল ইয়ে দিতে হয়, আদারওয়াইজ ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে আমরা কোনো কথা বলতে পারি না, জনসমক্ষে প্রকাশ করতে পারি না। ওই যে প্রথমেই রাজ্জাকি সাহেব যেটা বললেন যে আমাদের সেই বাক স্বাধীনতাটা নাই সেনাবাহিনীতে, তো এটা আমাদের সেনাবাহিনী না, দুনিয়া জোড়া সব সেনাবাহিনীতে এইটাই নিয়ম। কারণ এগুলো হচ্ছে শৃঙ্খলাবদ্ধ বাহিনী, এখানে কিছু নিয়ম কানুন আছে, মিডিয়া ম্যানেজমেন্ট, মিডিয়া কন্ট্রোল, মিডিয়ার সাথে কন্ট্রাক্ট কারা করবে, এগুলো ইয়ে করা থাকে। তো আমার কথা হচ্ছে এই জন্য যে এতটা ইয়ে হওয়ার তো কোনো কারণ নাই যে সেনাবাহিনীকে মানে সেনাবাহিনীর শেষ করে ফেলতেছে, ধুয়ে ফেলতেছে। কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমাদের দেশে শত্রু যারা, এরা চায় আমাদের দেশের সেনাবাহিনী, ওরা জানে যে এটা হচ্ছে জনগণের শেষ আশা ভরসার স্থল। বিভিন্ন ক্রাইসিসে আপনারা দেখেন 71-এর পর থেকেও আমাদের দেশে যত ক্রান্তিকালে এই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, এবং বিভিন্ন আপনি প্রাকৃতিক দুর্যোগ বলেন, অর্থনৈতিক দুর্যোগ বলেন, রাজনৈতিক দুর্যোগ বলেন, সব দুর্যোগে এই সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং যতটুকু পেরেছে সহযোগিতা করেছে নিঃস্বার্থভাবে। কারণ এটা ওরা মনে করে এটা ওদের ডিউটি।